বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো যে স্যার পরিমিতি বোঝান। পরিমিতির ওপরে ভিডিও নিয়ে আসুন। কোয়েশ্চেন 12তে তোমাদের টেস্ট পেপারে আমি দেখলাম যেটা কোয়েশ্চেন 12তে পরিমিতির অঙ্ক আছে। তো পরিমিতির অঙ্ক অবশ্যই আমি তোমাদের করাবো, টেস্ট পেপার সলভ করাবো। তো একটু ধৈর্য তোমাদের কিন্তু রাখতে হবে। ঠিক আছে? তোমরা প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবে। আমি যেভাবে প্রতিদিন 2 বা 3টে করে ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণটা দেখবে। সেই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজেই তোমরা অঙ্ক শিখতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো স্কোরও করবে। তো পরিমিতি তোমাদের অঙ্কে ভালো স্কোর করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন অনেকেই পরিমিতি তোমরা ভয় পাও, পরিমিতি করতে চাও না, কারণ পরিমিতিতে অনেকগুলো সূত্র আছে। তোমাদের সূত্র হয়তো মুখস্থ হয়ে ওঠে না, তোমরা মুখস্থ করতে পারো না বা মুখস্থ থাকে না, বিভিন্ন কারণ হতে পারে। পরিমিতির ভয়ের পেছনে বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। ঠিক আছে? এইটা কিন্তু তোমরা শুধু পরিমিতি বলে না, অঙ্কের যে কোনো জায়গায় এবং অঙ্ক ছাড়াও যে কোনো বিষয়, ইতিহাস হোক, ভূগোল হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, যে কোনো বিষয় কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। সেটাও এরকম, দেখো, আজকে তুমি ক্লাস 10-এ পড়ছো, কিছু বছর আগে তুমি ক্লাস 7, 8 এগুলো পাস করে এসছো। এখন তোমাকে যদি এখন ভিতর থেকে জিজ্ঞাসা করা হয় যে তোমার এখন ক্লাস 7টা কিরকম লাগবে, কিরকম লাগছে, বা যদি 7-এর কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়, মুখস্থ করতে দেওয়া হয় বা করতে দেওয়া হয়, তাহলে হয়তো তোমরা খুব সহজেই করতে পারবে। যে সহজে মানে যতটা সহজে করতে পারবে ততটা সহজে কিন্তু সেই ক্লাসে ধরে নাও 7-এর কথা বলছি। 7-এর কোনো অঙ্ক বা 7-এর কোনো কিছু একটা তথ্য তোমাকে যদি বলা হয়, জিজ্ঞাসা করা হয়, তুমি হয়তো সরাসরি হয়তো নাও বলতে পারলে, কিন্তু একবার পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি ওটাকে মুখস্থ করে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। কিন্তু যে সময় তুমি ক্লাস 7-এ পড়তে, সেই সময় কি সেটা পারতে? পারতে না নিশ্চয়ই। কিন্তু এখন পারছো। এটা কেন? কারণ তোমাদের চিন্তা শক্তি এখন অনেকটা বেড়ে গেছে। ক্লাস 7-এ যে সময় তোমাদের চিন্তা শক্তি ছিল, সেই চিন্তা শক্তি থেকে তোমরা এখন অনেকটা বেশি, অনেকটা বড় করে তোমরা চিন্তা করতে পারো। তোমাদের সেই চিন্তার ক্ষমতা কিন্তু বেড়ে গেছে। ঠিক একই রকমভাবে আজকে তোমরা ক্লাস 10-এ আছো, ভবিষ্যতে তোমরা ক্লাস 11, 12 এবং কলেজ লেভেলে চলে যাবে। সেখানে যাওয়ার পর যখন তোমরা আবার পেছনের দিকে তাকাবে ক্লাস 10-এর ব্যাপারে ভাববে, তখন মনে হবে যে ক্লাস 10টা তো খুব সহজ ছিল। এরকমটাই হয়। তো এটা কেন হয়? কারণ আমরা যত উঁচু ক্লাসে উঠি, ততই আমাদের সেই ক্লাসের সাথে আমাদের চিন্তার ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পায়, বেড়ে যায়। তো আমরা এটা কিন্তু আমাদের নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এই চিন্তার ক্ষমতাটা বাড়ানোর যে উপায়টা, সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। তোমরা ক্লাস 10-এ থেকেও তোমরা ক্লাস 12-এর বা কলেজ লেভেলের চিন্তা ভাবনাও কিন্তু করতে পারো। যদি মনে করো যে না, ক্লাস 10-এ পড়ছো, কিন্তু যদি মনে করো যে না, তুমি ক্লাস 11 লেভেলে আছো বা ক্লাস 12-এ আছো বা কলেজ লেভেলে তুমি পড়ছো, তো সেটা কিন্তু মানে ভাবাটা খুব একটা সহজ কাজ না। সেই চিন্তা ভাবনাটাকে তোমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের চিন্তার ক্ষমতাটাকে বাড়াতে হবে। যখনই তুমি একটা জায়গায় থেকে কিন্তু তোমার চিন্তার ক্ষমতা যখন বাড়াবে, তখন যে ক্লাসে তুমি আছো সেই ক্লাসের সবকিছুই তোমার কিন্তু সহজ লাগবে। তো এই জিনিসটা তোমরা যারা করতে পারবে, তারা কিন্তু অবশ্যই যেকোনো বিষয়ে সাফল্য পাবে। শুধু অঙ্ক বলে না, যেকোনো বিষয়ে সাফল্য পাবে। তো যে কোনো একটা জিনিস যদি আগে থেকেই কঠিন ভেবে নাও, তাহলে তোমার চিন্তা শক্তি সেখানে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আর বাড়ছে না। সেটা এক জায়গায় বন্ধ থেকে যাচ্ছে। তাই কোনো জিনিসকে তোমরা কিন্তু কঠিন ভেবো না। সেটাকে সহজ ভাবো। চিন্তার ক্ষমতা যখনই বাড়াবে, তখনই কিন্তু তোমার কঠিন জিনিসটা সহজ লাগবে। তাই সবার ১ম এ যেটা করণীয়, তোমাদের চিন্তার শক্তিটাকে বাড়াতে হবে। চিন্তার জগৎটাকে বাড়াতে হবে। তাতে হবে কি? তোমাদের সবকিছুই সহজ লাগবে। তো এই তো কিছু বিষয় যেটা আমি তোমাদের বললাম, এটা তোমরা চেষ্টা করবে নিজেদের মধ্যে এই জিনিসটা আনার, এবং এর ফল কিন্তু তোমরা হাতে নাতে পাবে। অবশ্যই পাবে। তো এইবার আজকে আমি যেটা তোমাদের ১ম এই ভিডিওর শুরুতেই বললাম, তোমাদের আজকে আমি পরিমিতির ব্যাপারে বোঝাবো, পরিমিতিটা গোড়া থেকে বোঝাবো। তো এই পরিমিতি বলতে পরিমিতির সাথে সম্পর্কিত, পরিমিতি আসলে কিছুই না, জ্যামিতিও আছে আর কিছু এখানে কিছু গাণিতিক কিছু গণনা আছে।
সব মিলিয়ে পরিমিতি হয়। তো এখন পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র তো লাগবেই, কিন্তু সূত্রের সাথে সাথে আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে, ত্রিভুজ চতুর্ভুজের সম্পর্কে একটু ধারণা আমাদের জানতে হবে। তো যদি আমি বলি ত্রিভুজের ক্ষেত্রফল কি বা ত্রিভুজের পরিসীমা কি, এইগুলো আমরা কিন্তু সূত্রের আকারে মুখস্থ রাখবো, কিন্তু এইগুলো আসলে জিনিসটাই কি, ক্ষেত্রফল বলতে কি বুঝবো, পরিসীমা বলতে কি বুঝবো, এইগুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। যদি ওইগুলোই যদি পরিষ্কার না হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র ফেলে আমি যে অঙ্কের উত্তরটা বার করব তার কোনো অর্থই থাকবে না। আমরা বুঝলামই না, শুধু সূত্র ফেলে অঙ্ক করে দিলাম, তার কোনো অর্থ হয় না। আমাদের আগে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফল বা পরিসীমা বা ঘনকের আয়তন, এইগুলো বলতে কি বোঝায়, সেই জিনিসগুলো আগে আমাদের পরিষ্কার হতে হবে। যদি এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়, তাহলে অঙ্কে কি বলছে বা কি চাইছে সবকিছুই আমাদের কাছে পরিষ্কার থাকবে, একদম জলের মতো পরিষ্কার হবে। আর যখন কোনো জিনিস জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সেটা করাটাও খুব সহজ হয়ে যায়। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আজকে যদি ভিডিওটা খুব বড় হয়ে যায়, তাহলে এই ভিডিওর আমি সেকেন্ড পার্ট বার করব, ঠিক আছে? তো আপাতত আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, তোমরা বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। দেখো, ত্রিভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, এইগুলো হচ্ছে সামতলিক চিত্র বা ক্ষেত্র। সামতলিক, দেখো ত্রিভুজ বা চতুর্ভুজকে আমরা কি বলছি, সামতলিক, সামতলিক ক্ষেত্র বা আমরা বলতে পারি চিত্র। আর অবশ্যই এগুলো সবই বদ্ধ, হ্যাঁ, বদ্ধ বা আবদ্ধ। দেখো, তল, যেমন তুমি এখন একটা খাতা নিয়েছো, খাতার যে পৃষ্ঠার উপরে যদি হাত দিয়ে স্পর্শ করো, তাহলে যে জায়গাটা তুমি স্পর্শ করলে, ওইটা একটা তল। পৃষ্ঠাটা, সমগ্র পৃষ্ঠাটা কিন্তু তল না, পৃষ্ঠার উপরের অংশটা একটা তল। আর পৃষ্ঠার ওপারের অংশটা, মানে এপিট আর ওপিট হয়, এপিট হচ্ছে একটা তল, ওপিট হচ্ছে আর একটা তল। তলের শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কিন্তু উচ্চতা থাকে না। যেমন আমি এখানে এইটা যে অঙ্কন করলাম, এটা একটা তল, এটা একটা তল, ঠিক আছে? তো এটা তল, এর কিন্তু কোনো উচ্চতা থাকে না। কিন্তু যদি আমি এরকম কিছু একটা অঙ্কন করি, তাহলে এইটা কিন্তু তল না, এই সমগ্র জিনিসটা একটা ঘন বস্তু, ঠিক আছে? এটা একটা ঘন বস্তু, কিন্তু এই ঘন বস্তুর এই উপরের অংশটা একটা তল, এই ধারের একটা অংশ এটা একটা তল, এই ধারের অংশ এটা একটা তল, ঠিক আছে? এরকম ভাবে নিচের দিকে একটা তল আছে, এই দিকে একটা তল আছে, এই দিকে একটা তল আছে, এইরকম ভাবে আমরা তল পাচ্ছি। তো যেমন একটা বইয়ের উপরের অংশটা একটা তল, নিচের অংশটা একটা তল, তারপরে মানে চার ধার, সেগুলো এক একটা করে তল। তো ত্রিভুজ, চতুর্ভুজ, এই সব কিছুই এক একটা তল, কিন্তু এই তলগুলো ঘেরা তল, আবদ্ধ তল। তো ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তিনটে বাহু দিয়ে, এগুলোকে আমরা এক একটা বাহু বলবো। এটা যদি একটা তল হয়, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এরকম একটা বাহু। তো ত্রিভুজও এরকম তিনটে বাহু দিয়ে ঘেরা একটা তল, এটা একটা তল, যে তলটা তিনটে বাহু দিয়ে ঘেরা, ঠিক আছে? তাহলে এই রকম আবদ্ধ আবদ্ধ তিনটি বাহু দ্বারা আবদ্ধ সামতলিক চিত্রকে আমরা বলবো ত্রিভুজ। সামতলিক কেন বলা হচ্ছে, সামতলিক মানে সমতল, হ্যাঁ, সমতল। দেখো, যেমন ধরো একটা অ্যাসবেস্টস রাখা হলো, অ্যাসবেস্টস সবার ঘরে, অনেকের ঘরেই আছে, ঠিক আছে? তার ঘরের যে ছাউনি, সেটা অনেকের বাড়িতে কি থাকে, অ্যাসবেস্টস থাকে। এটাকে আমরা কি বলি, ইংরেজিতে বলি অ্যাসবেস্টস। তো এই যে অ্যাসবেস্টস, এই অ্যাসবেস্টসে তোমরা যদি হাত দাও, তাহলে দেখবে এইরকম বাঁকা, উঁচু নিচু এইরকম। তাহলে এইটাও একটা তল, ঠিক আছে? তো এই তলটা কিন্তু সমতল না, এটাকে আমরা বলবো বক্রতল, এটাকে বলবো বক্রতল। আর সমতল কিরকম হবে, যেমন তোমাদের ঘরের মেঝে, ঠিক আছে, ঘরের মেঝে, তাহলে এটা কিন্তু হবে সমতল, সমতল। তো ত্রিভুজ, চতুর্ভুজ, এই সব কিছুই এক একটা করে সমতল, তাই এটাকে আমরা বলছি সামতলিক। এটা সামতলিক একটা ক্ষেত্র বা চিত্র। এবং এই ত্রিভুজকে আমরা বলি দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক। এখন দ্বিমাত্রিক মানে যখন
আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ভিতরে কতটা জায়গা আছে, কোনো একটা আবদ্ধ তলের ভিতরে যতটা জায়গা থাকে সেই জায়গাটার পরিমাণটাকেই আমরা বলি তার ক্ষেত্রফল। জায়গাটার পরিমাণকেই আমরা বলি ক্ষেত্রফল। তো কোনো একটা সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করতে গেলে যদি আমরা দুটো মাত্রার সাহায্য নিই, মাত্রা বলতে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইরকম, এইগুলোকে বলি আমরা মাত্রা। ভূমি, এইরকম, উচ্চতা, এইগুলো হচ্ছে মাত্রা। তো কোনো সামতলিক চিত্র বা ক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করতে গেলে যখন আমরা দুটো মাত্রার সাহায্য নিই তখন সেই ধরনের সামতলিক ক্ষেত্র বা চিত্রকে আমরা বলবো দ্বিমাত্রিক চিত্র বা দ্বিমাত্রিক ক্ষেত্র। যেমন ত্রিভুজ হবে, চতুর্ভুজ হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ত্রিভুজ হবে, চতুর্ভুজ হবে। যেমন ধরে নাও তোমার কাছে একটি বেলুন আছে, যেমন ধরে নাও জলের ড্রাম আছে। এই জলের ড্রামের এই উপরের অংশটা, এই যে উপরের ঢাকনাটা, এইটা একটা তল, এটা একটা সমতল। ঠিক আছে, সমান তল। আর এই যে বাঁকা তলটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে একটা জলের ড্রাম, তোমরা যদি এই অংশটা যদি হাত দাও, কি মনে হবে? হাত দিলে কি মনে হবে? ওটা কি সমান তল? সমান না, বেঁকে যাচ্ছে, প্রতিনিয়ত বেঁকে যাচ্ছে, প্রতিনিয়ত যত দূরে যাচ্ছি বেঁকে যাচ্ছে। তার মানে কি, এই তলটা বক্রতল, আর এই উপরের তলটা সমতল, নিচের তলটা সমতল। তো যখন কোনো ক্ষেত্রের, সামতলিক ক্ষেত্রের বা চিত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করতে গেলে দুটো মাত্রার সাহায্য নিতে হয়, তখন তাদেরকে আমরা বলবো দ্বিমাত্রিক। ঠিক আছে, দ্বিমাত্রিক। তার মানে ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো সবই হলো দ্বিমাত্রিক। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো কি ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত, এই তিনটে হচ্ছে দ্বিমাত্রিক। এবার এই দ্বিমাত্রিক তল মানে এদের ক্ষেত্রফলগুলোকে প্রকাশ করতে গেলে আমাদের দুটো মাত্রার সাহায্য নিতে হয়। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করতে গেলে ভূমি আর উচ্চতার সাহায্য নিতে হয়। চতুর্ভুজের ক্ষেত্রফল প্রকাশ করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ সাহায্য নিতে হয়। বৃত্তর ক্ষেত্রফল প্রকাশ করতে গেলে ব্যাসার্ধ মানে দুটো ব্যাসার্ধের সাহায্য নিতে হয়। অ্যাকচুয়ালি বৃত্তের কি হয়, একটাই ব্যাসার্ধ হয়, কিন্তু ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ অর্থাৎ দুবার ব্যাসার্ধর সাহায্য নিতে হয় বৃত্তের ক্ষেত্রফল প্রকাশ করতে গেলে। এই জন্য বৃত্ত কি হলো, দ্বিমাত্রিক বস্তু। অ্যাকচুয়ালি বস্তু বলাটা ভুল হবে, দ্বিমাত্রিক ক্ষেত্র বা চিত্র। ইংরেজিতে আমরা বলে থাকি ল্যামিনা। ঠিক আছে, ল্যামিনাও বলে থাকি, মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় ল্যামিনা। তো আমরা ত্রিভুজ আর চতুর্ভুজের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার ত্রিভুজের ভাগ আছে, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। যেমন তোমরা এগুলো জানো যে ত্রিভুজকে আমরা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারি। তো ত্রিভুজকে আমরা অনেকভাবে ভাগ করি, বাহুভেদে আর কোণ ভেদে। ঠিক আছে, এবার বাহুভেদে ত্রিভুজ আবার সমবাহু ত্রিভুজ। দেখো নামের মধ্যেই কিন্তু উত্তর আছে, তোমরা জটিল ভেবো না। হ্যাঁ, সমবাহু অর্থাৎ সমান বাহু, সমদ্বিবাহু, ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ মানে হয়ে গেল যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। আমি যদি এমন একটা ত্রিভুজ আঁকি যা তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে আমি যেহেতু হাতে আঁকছি, খালি হাতেই আঁকছি, তাহলে এটা পুরোপুরি হবে না। আমি এখান থেকে এটার সাহায্য নিতে পারি। দেখো, হ্যাঁ, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই তিনটে বাহুই কি সমান, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য সমান। অর্থাৎ এই তলটা, এই তলটা দেখতে পাচ্ছি, এটা একটা তল। কারণ আগেই বললাম ত্রিভুজ হচ্ছে একটা সামতলিক ক্ষেত্র।
তো এই যে তলটা দেখতে পাচ্ছি, এই তল তিনটে যে বাহু দিয়ে ঘেরা, তিনটে বাহুই যদি দৈর্ঘ্যের সমান হয় তখন এই তলটা হবে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, দ্বি মানে তো আমরা জানি দুটো, তার মানে কোনো তল যে বাহু দ্বারা ঘেরা আছে তার মধ্যে যদি দুটো বাহু, মানে কোন একটা তল যদি তিনটে বাহু দিয়ে ঘেরা থাকে, তিনটে বাহু দিয়ে ঘেরা থাকলে তবেই তো ত্রিভুজ হবে। তো তিনটে বাহু দিয়ে যদি ঘেরা থাকে এবং তার মধ্যে তিনটে বাহুর মধ্যে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেই তলটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, বা সেই ত্রিভুজটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান। আর বিষম মানে 9 সম, একটাও সমান হবে না, অর্থাৎ এইরকম কিছু একটা হবে, এইরকম কিছু একটা হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা। এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটা ধরো 6 সেন্টিমিটার, অর্থাৎ এখানে তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা। তো বিষমবাহু ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্যই পৃথক বা আলাদা। পরিষ্কার ব্যাপারগুলো? সমবাহু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, সমদ্বিবাহু দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বিষমবাহু একটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ সবই আলাদা। কোণ ভেদে ত্রিভুজ। বন্ধুরা, যখন একটা ত্রিভুজ তিনটে বাহু দিয়ে ঘেরা হয় তো আমরা জানি, তো যখন তিনটে বাহু দিয়ে ঘেরা হয় তখন সেখানে আবার তিনটে কোণও তৈরি হয়ে যায়। এটা সবসময় জানবে যে দুটো বাহুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলে থাকি কোণ। তাহলে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তাহলে ত্রিভুজ গঠন করতে গেলে তিনটে বাহুকে আবদ্ধ করতে হবে, তাহলে সেটা ত্রিভুজ হবে। আর তিনটে বাহুতে যখনই আবদ্ধ করব তখন সেখানে তিনটে কোণও তৈরি হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজে তিনটে বাহু যেমন থাকে সেরকম তিনটে কোণও থাকে। তো এই কোণ ভেদে ত্রিভুজকে আবার আমরা ভাগ করে থাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী শব্দের মধ্যে আছে কি সূক্ষ্মকোণ। তো বন্ধুরা, সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ কাকে বলে? দেখো, সূক্ষ্মকোণ মানে যে সমস্ত কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি এর কম, তাদেরকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাদেরকে বলবো আমরা সূক্ষ্মকোণ। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যত কোণ থাকবে সবই সূক্ষ্মকোণ। তো এই হিসাবে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, 89 ডিগ্রি সূক্ষ্মকোণ, 89.9 ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ, 1 ডিগ্রি সূক্ষ্মকোণ, 1.2 ডিগ্রি সূক্ষ্মকোণ, কিন্তু 0 ডিগ্রি সূক্ষ্মকোণ না। 0 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে কম হবে, তাদেরকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যখন কোনো ত্রিভুজ সেই ত্রিভুজটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, ঠিক আছে, এইরকম। তো যখন কোনো ত্রিভুজ তার তিনটে কোণের মানই যদি সূক্ষ্মকোণ হয়, যেমন ধরে নাও এটা 40 ডিগ্রি, এটা ধরে নাও 60 ডিগ্রি, আর এটা ধরে নাও 80 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে 60 প্লাস 40 100, আর এখানে 80। এবার দেখো এই 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি তিনটে কোণই তো সূক্ষ্মকোণ হলো। তাহলে এই ত্রিভুজটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটে কোণের মানই সূক্ষ্মকোণ তাদেরকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী। তো সমকোণী ত্রিভুজের ছবি দেখতে হবে এরকম, আমরা অনেকবার ব্যবহার করেছি এই ছবি। এটা সমকোণী ত্রিভুজের ছবি, এবং এই সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয়, একটা কোণের মান 90 ডিগ্রি। আসলে সমকোণ কাকে বলে? সমকোণ হলো যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলি সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণ, ঠিক আছে। তা 90 ডিগ্রি দেখতে এরকম হয়। এই বাহুটার উপর যদি এই বাহুটা দণ্ডায়মান হয়ে যায় তাহলে এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এবং 90 ডিগ্রি কোণকে দেখানোর জন্য আমরা এইরকম চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে, এইরকম চিহ্ন ব্যবহার করব। তো
যখন কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে তখন তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখন বন্ধুরা, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সমকোণী ত্রিভুজের একটাই কোণ সমকোণ হয় কেন, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। যে সমকোণী ত্রিভুজের একটি কোণই কেন সমকোণ হয়, কেন দুটো কোণ বা তিনটে কোণ সমকোণ হয় না, এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণ কাকে বলে আগে আমাদের বুঝতে হবে। দেখো, স্থূলকোণের ছবি হবে এরকম, একটা বাহু এরকম আছে আর একটা বাহু এরকম যদি থাকে, তাহলে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলবো স্থূলকোণ। এখন এই স্থূলকোণ বলতে বোঝায় যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি হবে এবং 180 ডিগ্রি থেকে কম হবে। 90 ডিগ্রির থেকে বেশি হবে আর 180 ডিগ্রির থেকে কম হবে, সেই কোণটাকেই আমরা বলে থাকি স্থূলকোণ। অর্থাৎ 90 থেকে 180 ডিগ্রির মধ্যে যত কোণ থাকবে সবই হচ্ছে স্থূলকোণ। তো এই হিসাবে 91 ডিগ্রি, একটা 91 ডিগ্রি কোণটা স্থূলকোণ, 95 ডিগ্রি কোণটা স্থূলকোণ, 105 ডিগ্রি কোণ স্থূলকোণ, 175 ডিগ্রি কোণ স্থূলকোণ, 179 ডিগ্রি কোণ স্থূলকোণ। তো স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হয়, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তো এইখানে আমরা যে কোণটা দেখতে পাচ্ছি এটা কি কোণ? স্থূলকোণ। 90 ডিগ্রি দেখতে হয় এরকম। এখন এই বাহুটাকে যদি আর একটু বাড়িয়ে দিই, এদিকে হেলিয়ে দিই, তাহলে কি হবে? এইরকম হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি আসবে, তাই না? তাহলে এই কোণটা স্থূলকোণ হয়ে যাবে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ আর বাকি দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয় তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। এখানেও বন্ধুরা তোমাদের আমি প্রশ্ন করলাম যে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ কেন স্থূলকোণ হয়, কেন একটা বেশি কোণ স্থূলকোণ হয় না। আচ্ছা, তাহলে আমরা বাহু বেধে কোণ বেধে ত্রিভুজ বুঝে গেলাম। আরো একটা বিশেষ প্রকারের ত্রিভুজ আছে, সেটাকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমকোণী হবে আবার সমদ্বিবাহু হবে, তার মানে সমকোণী ত্রিভুজ হবে, তাহলে মানে একটা কোণ সমকোণ হবে, আবার সমদ্বিবাহু হবে মানে দুটো বাহু সমান হবে। তো বন্ধুরা, এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর এই 90 ডিগ্রির সংলগ্ন মানে 90 ডিগ্রির কাছাকাছি দুটো বাহু কোনগুলো হচ্ছে? এই বাহুটা হচ্ছে আর এই বাহুটা হচ্ছে। যখন এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে তখন এটা সমদ্বিবাহু ত্রিভুজও হয়ে যাবে, কারণ এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু হলো। আবার এই দুটো বাহুর যে অন্তর্ভুক্ত কোণটা আছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণীয় হলো। তার মানে এই ত্রিভুজটা সমকোণী হলো আবার সমদ্বিবাহু হলো, তার মানে ত্রিভুজটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার আমরা কি করব? ত্রিভুজের প্রকারভেদটা আমরা বুঝে গেলাম, এবার ত্রিভুজের আমরা সূত্রগুলো দেখব। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবার আমাদের সূত্রগুলো লাগবে। দেখো, এবার সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। ত্রিভুজ আর এদিকে আমি সূত্র লিখব। সবার প্রথমে আমরা লিখব সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ছবি হবে এইরকম। বন্ধুরা, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হয়। তো আমি এখানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি। যদি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ হয় তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নাম্বার 1 ফর্মুলা হবে উচ্চতা। আমরা উচ্চতার ফর্মুলা শিখবো। এবার উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে কোন একটা শীর্ষবিন্দু, এটাকে শীর্ষবিন্দু বলবো। তো শীর্ষবিন্দু থেকে আমরা যদি কোনো লম্ব টানি বিপরীত বাহুর উপর, তাহলে এই যে এইখান থেকে এতটা যে দৈর্ঘ্যটা পেলাম এটাই হলো উচ্চতা এইচ। তো এই উচ্চতা এইচ এর সূত্র হচ্ছে √3/2
ইন্টু বাহু অর্থাৎ এ, এত একক হবে, এত একক। এখন বন্ধুরা এইটা কি করে পেলাম, এইচটা √3/2 ইন্টু এ কি করে আসলো? দেখো দেখো বন্ধুরা, তোমরা সবাই পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই জানো। তো পিথাগোরাসের সূত্রানুসারে দেখো আমরা এইখানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজটা দেখো এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা তো অতিভুজ হলো, 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে। আচ্ছা, এবার এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের পরিমাপ হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, আর এইখান থেকে এতটা দৈর্ঘ্য জানো তো কত? এতটা দৈর্ঘ্য হয় a/2, অর্থাৎ এখান থেকে পুরোটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই যে বিন্দুটা পাচ্ছি, এই যে উচ্চতার যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু হয়। হ্যাঁ, এটা মধ্যবিন্দু, আমরা প্রমাণ করতে পারি এই বিন্দুটা মধ্যবিন্দু। তো যদি মধ্যবিন্দু হয়, পুরোটা যদি এ হয়, তাহলে এই অর্ধেকটা কি হবে? a/2 হবে, এর অর্ধেক হবে a/2। এবার তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তাহলে সূত্র হিসেবে কি লিখতে পারি? অতিভুজের স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার ইকুয়ালস টু লম্বের স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য কত? a/2, তাহলে a/2 এর স্কোয়ার। তাহলে এই হিসাবে কি আসছে? a স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস এদিকে আসছে a²/4। এবার প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করে দেবো, কারণ এখানে ভগ্নাংশ এসছে, এখানে লসাগু, নিচের সংখ্যাটা 4 আছে তাই লসাগু 4 হচ্ছে, 4 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করো। তাহলে 4a², এখানে আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে 4h², আর এই সংখ্যাটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 কেটে যাবে, তার মানে কি থাকবে? a² থাকবে, a²। এবার এই স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে 4a² - a² ইকুয়ালস টু 4h²। আচ্ছা বন্ধুরা, এবার 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে কত হয়? 3a² ইকুয়ালস টু 4h²। এবার 4টার পাশে নিয়ে চলে আসো, তাহলে a² ইকুয়ালস টু কত হয়ে গেল? 3/4 ইন্টু a²। এবার স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে? স্কোয়ারটা তুলে দিলে হয়ে যাবে পুরোটার একটা রুট হয়ে যাবে, 3/4 a²। আচ্ছা, 3-এর বর্গমূল তো আমরা করতে পারবো না, তাহলে এটাকে এইভাবেই রাখতে হবে। আর 4-এর বর্গমূল আমরা জানি 2, আর a² অর্থাৎ দুখানা a বর্গমূলের ভিতরে আছে, তাহলে একটাই বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ a² বর্গমূল a। তাহলে আমরা কি পেলাম? উচ্চতা ইকুয়ালস টু √3/2 ইন্টু বাহু। তাহলে এটাই হলো উচ্চতার সূত্র। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। নাম্বার 2, ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা a দ্বারা চিহ্নিত করি, ক্যাপিটাল A। তো ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটা সমবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই অংশটাও কি করে আসলো আমি তোমাদের যখন চতুর্ভুজের ক্ষেত্রফল বোঝাবো সেই সময় তোমরা বুঝতে পারবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি করে আসলো। আমি সেটা একটু চেষ্টা করবো তোমাদের বোঝানো। তো এবার দেখো এখানে ভূমি বলতে কোনটা বোঝাচ্ছে? এইটাকে আমরা ভূমি ধরবো পুরোটা, তাহলে ভূমি কত হলো? a। আর উচ্চতা এক্ষুনি আমরা পেলাম কত? √3/2 ইন্টু a। তাহলে কি আসলো? √3-র সাথে 1কে গুণ করো, তাহলে √3, এর সাথে a কে গুণ করো তাহলে a², আর 2-এর সাথে 2কে গুণ করলে 4। তাহলে আসলো ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল এইটা। নাম্বার 3, পরিসীমা। বন্ধুরা, পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা বলতে বোঝায়, পরিসীমাকে আমরা p দ্বারা চিহ্নিত করি। পরিসীমা বলতে বোঝায় যখন কোনো ক্ষেত্র যে কটা বাহু দ্বারা ঘেরা থাকবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করার পর যে মোট আমরা মানটা পাবো সেটাই হলো তার পরিসীমা। যেমন একটা ত্রিভুজ এই 3টে বাহু দ্বারা ঘেরা, তাই না? একটা ত্রিভুজ এই 3টে বাহু দিয়ে ঘেরা। তো এই বাহুটার দৈর্ঘ্য 3 ধরে নাও, এই বাহুটার দৈর্ঘ্য 4 ধরে নাও, এই বাহুটার দৈর্ঘ্য 6 ধরে নাও। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে তুমি যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করে এতটা আসলাম, তারপরে এতটা আসলাম, তারপরে এতটা আসলাম, তাহলে আমরা 3টে বাহু পেলাম। 3টে বাহু আমরা দিয়ে একটা বদ্ধ চিত্র পেয়ে গেলাম। তাহলে এবার যতটা আমি আসলাম, অতিক্রম করলাম,
এটাই তো এর মোটটাই হচ্ছে পরিসীমা। যেমন ধরো তোমাদের যে ঘর আছে সেই ঘরটা একটা জায়গাতে আছে, তার চারপাশে একটা ঘেরা যদি অংশ আমরা করে দিই যে ঘরটা কতটা জায়গায় ঘেরা আছে, তাহলে যদি এতটা জায়গায় ঘেরা থাকে তাহলে এই যে অংশটা, এই পাঁচিলটা বা বেড়াটা, এই বেড়ার যে মোট দৈর্ঘ্য সেটাই হবে তোমার জায়গার পরিসীমা। তো পরিসীমা বলতে বোঝায় যে কোনো একটা ক্ষেত্র যত কটা বাহু দ্বারা ঘেরা সবকটা বাহুর যে দৈর্ঘ্য তার যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে ত্রিভুজের 3টে বাহু থাকে, তো এই ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুর প্রত্যেকটাই তো এ, তাহলে এ এ এ 3টে বাহুকে যোগ করলে কত পাবো? 3a পাবো। তাহলে পরিসীমা কত হলো? 3a, এত একক। আর বন্ধুরা, ক্ষেত্রফলে সবসময় আমরা লিখব বর্গ একক। এবার যদি বলো বর্গ একক কেন, দেখো ভূমির একক কি? ভূমি তো একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা, তাহলে ভূমির মধ্যেও একক থাকবে, উচ্চতার মধ্যেও একক থাকবে, তাহলে একক ইন্টু একক কি হবে? বর্গ একক। যেমন এক্স ইন্টু এক্স কি হয়? এক্স স্কোয়ার। ঠিক সেরকম ভাবে ভূমির মধ্যেও একক আছে আর উচ্চতার মধ্যেও একক আছে, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমরা ভূমি আর উচ্চতাকে তো গুণ করছি, তার মানে ভূমির একক আর উচ্চতার একক গুণ হয়ে যাবে। ধরে নাও ভূমির একক সেন্টিমিটার, উচ্চতার এককও সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কত হবে? সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার মানে আমরা বাংলায় বলবো বর্গ সেন্টিমিটার। এই কারণেই ক্ষেত্রফলে বর্গ শব্দটা আমরা ব্যবহার করে থাকি, কারণ আমি আগেও বললাম ত্রিভুজ বা চতুর্ভুজ এগুলো সবই হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র বা চিত্র, তার মধ্যে এর মানে হচ্ছে দুটো মাত্রা ওর ক্ষেত্রফল বার করতে গেলে ব্যবহার করতে হয়। যেমনটা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা ভূমি আর উচ্চতা এই দুটো মাত্রাকে ব্যবহার করছি, তাই ক্ষেত্রফল এখানে বর্গ হবে। আচ্ছা, তো আমি এই অংশটাকে এবার একটু মুছে দিই। তাহলে তোমরা মনে রাখবে ক্ষেত্রফলে সবসময় আমরা কি করব? বর্গ একক ব্যবহার করব। এবার আমরা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, এবার আমরা বার করব সমদ্বিবাহু। দেখো তোমাদের পরীক্ষায় আমি যত রকম অঙ্ক দেখেছি বেশিরভাগ মানে তোমাদের বইতে বলো বা পরীক্ষায় যে সমস্ত অঙ্ক দিয়ে থাকে, তো সেই সমস্ত অঙ্কের মধ্যে প্রধানত যেটা দিয়ে থাকে সমবাহু ত্রিভুজ সম্পর্কিত অঙ্ক দিয়ে থাকে, সমবাহু ত্রিভুজ। তো এটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু পড়তে হবে, উচ্চতা ক্ষেত্রফল পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ছবি তো তোমরা জানোই, দুটো বাহু এখানে সমান হবে আর একটা বাহু আলাদা হবে। তো যে বাহুটা আলাদা সেটাকে আমরা ভূমি ধরে নিচ্ছি, তো এইখান থেকে এতটা দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি বি, আর এটার উচ্চতা হচ্ছে এইচ, আর যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা ধরে নিচ্ছি এ। ঠিক আছে, আমি এগুলো লিখছি না, তোমরা অবশ্যই লিখে নেবে যে এর অর্থ কি, বি এর অর্থ কি, আর না লিখলেও হবে, তোমরা যদি ছবি এঁকে রাখো আর ছবির মাধ্যমে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তো সব থেকে ভালো হয়। যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান সেই দুটো বাহুর পরিমাপ হচ্ছে এ, আর যেটা আলাদা দুটো বাহুর দৈর্ঘ্য তো এখানে সমান আছে, তো এই দুটো বাহুর থেকে যে বাহুটা আলাদা হবে সেটা হচ্ছে ভূমি হবে, সেটা দৈর্ঘ্য আমরা বি ধরে নিচ্ছি, আর এইচটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তো সবার প্রথমে আমাদের শিখতে হবে উচ্চতার সূত্র, উচ্চতা। তো বন্ধুরা এখানেও তোমরা উচ্চতা কিন্তু পিথাগোরাসের সূত্র ফেলে বার করতে পারো, দেখো খুব সহজে বেরিয়ে যাবে। এটা হচ্ছে অতিভুজ, তাই তো অতিভুজ, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এইচ স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে এইচ স্কোয়ার প্লাস, দেখো এইটা পুরোটা যদি বি হয় তাহলে অর্ধেকটা কত হবে? বি বাই টু, তাহলে বি বাই টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। আমরা এইচ বার করবো তাই না, তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার বি স্কোয়ার বাই 4টাকে এই পাশে নিয়ে চলে আসো, আমরা 4 দিয়ে গুণ করছি না, 4 দিয়ে তোমরা গুণ করতে পারো, অসুবিধা নেই, করতে পারো, এইভাবেই রাখো। তাহলে এইচ ইকুয়ালস টু কত আসলো? এইচ ইকুয়ালস টু আসলো, স্কোয়ারটা তুলে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এবার যদি লসও করো, লসও 4 হচ্ছে, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 4 এর সাথে এ স্কোয়ার গুণ করলে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটার হচ্ছে রুট। এবার 4-এর বর্গমূল কত হয়? 2 হয়, তার মানে এইচ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম রুটের ভিতরে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে আর নিচে হবে 2।
তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে উচ্চতার আমরা সূত্র পেলাম, রুটের ভেতরে লিখব 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর অবশ্যই এ আর বি এর কিন্তু অর্থ তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর অর্থ যদি মনে নাও রাখতে পারো তাহলে আমি যেভাবে এখানে প্রমাণ করে দেখালাম তোমরা সেইভাবেও কিন্তু পরীক্ষার হলে করে নিতে পারো। যখন তোমাদের প্রয়োজন পড়বে তোমরা এইভাবে রাফে করে নেবে, কোনো অসুবিধা নেই, খুব একটা সময় নষ্ট হবে না। আচ্ছা, এবার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমি বাংলায় লিখছি না, আমরা এ লিখছি, এ মানেই কিন্তু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র যেমনটা আমি তোমাদের বলেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে হাফ ভূমি, ভূমিটা দেখো এখানে কি আছে বি, আর উচ্চতা কি আছে এইচ। এবার উচ্চতা মানটা এবার আমি নেক্সট স্টেপে বসিয়ে দেবো। তাহলে এ ইকুয়ালস টু হয়ে গেল হাফ ইন্টু বি ইন্টু রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো যখনই তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান বার করতে লাগবে দরকার, তো সবার প্রথমে তোমরা কি করবে, উচ্চতাটা বার করে নেবে। ব্যাস, উচ্চতা বেরিয়ে গেলেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে উচ্চতার মানটা গুণ করে দেবে, ব্যাস। তাহলে এখানে সরাসরি এই সূত্রটা মনে রাখার কোনো প্রয়োজন লাগে না। দেখো আমি যেটা বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে উচ্চতাটার সূত্র তোমরা মনে রাখার চেষ্টা করো। ব্যাস, এই উচ্চতাটার সূত্র মনে রাখতে পারলেই তোমরা ক্ষেত্রফল অনায়াসে বার করতে পারবে, কারণ ক্ষেত্রফলের সূত্র তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ব্যাস, উচ্চতার মানটা আগে বার করো, ব্যাস এখানে এই মানটা বসিয়ে দাও, তাহলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। এবার আমরা পরিসীমা, পরিসীমা এখানে কিভাবে লিখব বলো তো বন্ধুরা, পরিসীমা কি হবে বলো? দেখো তিনটে বাহুর যোগফল, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস এ, এটাই তো পরিসীমা। তার মানে দুটো এ আছে, তাহলে 2a প্লাস বি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, এত একক, আর ক্ষেত্রফলের বর্গ একক। আচ্ছা, এবার আরেকটা সূত্র আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্কে লেখাবো। ধরে নাও তোমার কাছে একটি ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ। এইটা আমরা বিষমবাহু ত্রিভুজ লিখলাম ঠিকই, কিন্তু এই সূত্রটা আমরা এবার যে ক্ষেত্রফলের একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, শুধু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র বার করতে পারবো, মানে সূত্র ফেলে। সেই সূত্রটা হচ্ছে এরকম, ক্ষেত্রফল ইকুয়ালস টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা রুট। এইটাকে আমরা বলে থাকি হিরণের সূত্র। হিরণের সূত্র, হিরণ হচ্ছে এক অঙ্কবিদ, তো উনি এই সূত্রটা দিয়েছিলেন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার। যেখানে এবিসি কি, এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য। এটা ধরুন এ, এটা ধরুন বি, এটা ধরুন সি। আর এসটা কি, এসটা হচ্ছে এখানে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক। পরিসীমাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, তাহলে পি বাই 2। এবার পি মানে পরিসীমা, এবার বলো তোমরা পরিসীমা কত হবে? এ প্লাস বি প্লাস সি হবে, তাই না? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে পি হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর ডিভাইডেড বাই 2, অর্থাৎ পরিসীমার অর্ধেক। এ প্লাস বি প্লাস সি করলেই তো পরিসীমা পাবো, তার অর্ধেক করলেই আমরা পাবো এস। তাহলে যখন আমরা হিরণের সূত্র ফেলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, তখন আমরা সবার প্রথমে অর্ধ পরিসীমাটা বার করে নেব, তারপর এই জায়গাটাতে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার মনে রাখবে, এই ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, সেটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সমবাহু ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজ, বিষমবাহু হোক। শুধু মানে শর্ত হচ্ছে ওই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। তিনটে বাহুর দৈর্ঘ্য জানা না থাকলে কিন্তু আমরা এই সূত্র ফেলে ক্ষেত্রফল কখনোই বার করতে পারবো না। এবং এবার তোমরা বলতে পারো, তাহলে এই একটা সূত্র জানা থাকলেই তো আমার সব অঙ্ক, মানে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করতে পারছি, তাহলে কেন আলাদা আলাদা করে আমরা সূত্র মুখস্থ করবো? দেখো বন্ধুরা, এইখানে যখন এই সূত্র ফেলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো না, তাহলে সেখানে অনেক বেশি ক্যালকুলেশন হবে, অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে, সেখানে ভুল হয়ে যাওয়ার
সম্ভাবনা থেকে যায়। তাই আমরা বিশেষ প্রকারের ত্রিভুজ যেমন সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ, এগুলো বিশেষ প্রকারের ত্রিভুজ। তো এই বিশেষ প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা বা উচ্চতা এগুলোকে আমরা অন্য সূত্রের মাধ্যমে খুব সহজে করতে পারি। এই কারণে আমাদের আলাদা করে এই সমস্ত বিশেষ ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা বা উচ্চতা আমাদের মনে রাখতে হয়। আমরা যদি ওইভাবে ফেলি হিলনের সূত্র দ্বারা যদি করি তাহলে ক্ষেত্রফল তো বেরোবেই, কিন্তু অনেক বেশি লেবরিয়াস হবে, অনেক বেশি তোমাদের ওটা শ্রমসাধ্য হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি খাটতে হবে করতে গেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল তোমাদের সম্পূর্ণটা ত্রিভুজের উপর, ঠিক আছে।